নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। রেলে নিয়োগ 2024-এ আরপিএফ, এসআই এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ 8,000 মতো শূন্যপদ। মাধ্যমিক এবং স্নাতক যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো একটি পদের জন্য। অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে, রেলের বোর্ডের তরফ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে, যেটি আরপিএফ, এসআই কনস্টেবল রিগার্ডিং একটি নোটিশ। যে নোটিশটা মাধ্যমে আমরা ভ্যাকেন্সি রিলেটেড, মানে ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হবে, এজ কি বৃদ্ধি পাবে, সব কিছু ডিটেলস ইনফরমেশান, সব কিছু ডিটেলস তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান এবং অথেন্টিক ইনফরমেশান, মানে এমনকি তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড পর্যন্ত তোমরা জানতে পারবে। এখানে দেখো, তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম। এটি কিন্তু কোনো কনফার্ম নয়। অনেকে তোমরা বলছো বা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হচ্ছে যে 2000 মতো শূন্যপদ কনস্টেবলের ক্ষেত্রে আর ভ্যাকেন্সি 250টি মতো শূন্যপদ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। বাট এটি কিন্তু সম্ভাবনা কম। কেন সম্ভাবনা কম? তোমরা জানো এএলপির ক্ষেত্রে 5,696টি ভ্যাকেন্সি। তো এই শূন্যপদ কিন্তু তোমাদের বৃদ্ধি করা হয়েছে, প্রায় 4 থেকে 5 গুণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি প্রায় 24,000 ভ্যাকেন্সি তোমরা এএলপির ক্ষেত্রে দেখতে পাবে। এখনও অফিসিয়ালি আসেনি, তবে এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে টালমাটাল চলছে। তো সেক্ষেত্রে রেলকে কিন্তু এই দাবি মানতেই হবে। তো ভ্যাকেন্সি তোমরা জানো, যদি স্টুডেন্ট চায় সব কিছু হতে পারে। তো এখানে যদি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, তো এখানেও বৃদ্ধি পাবে। কেন পাবে? তার কারণ আছে। কারণ আরপিএফে এত কম ভ্যাকেন্সি কিন্তু হতেই পারে না। যতবার আরপিএফ বেরিয়েছে, হ্যাঁ এটা ঠিকই যে এতটা বেশি হয়তো ভ্যাকেন্সি নাও থাকতে পারে, 24,000-এর মতো। এখানে আরপিএফের মোটামুটি তোমরা ভ্যাকেন্সি যেটি দেখতে পাবে 8,000-এর মতো তোমরা ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে। 8,000 ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে আরপিএফ, এসআই এবং কনস্টেবল মিলিয়ে। ঠিক আছে, এসআই এর মানে ভ্যাকেন্সিটা কম থাকে, কনস্টেবলের ভ্যাকেন্সিটা একটু বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখো, 10% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ এক্স সার্ভিসম্যান। যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা আছো, তাদের জন্য 10% কিন্তু ভ্যাকেন্সি রিজার্ভ করা থাকবে। এবং তোমাদের 15% ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ করা থাকবে ওম্যান ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ ওম্যানদের কিন্তু একটি চান্স কিন্তু থাকছে তো এখানে আরপিএফে রিক্রুট হওয়ার। তো দেখো, পরবর্তী যেটি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ফেজ 1 সিবিটি হচ্ছে, তারপরে তোমাদের যেটি হচ্ছে সেটি পিইটি, পিএমটি হচ্ছে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। প্রতিটি স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডকুমেন্ট ভেরিফিকেশান এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ কন্ডাক্ট করছে সেটি হচ্ছে আরপিএফ নিজেই কিন্তু করছে। এবং দেখতে পাচ্ছ পিইটি, পিএমটি এটিও কিন্তু আরপিএফ করছে। আর শুধু পরীক্ষাটি হচ্ছে আরআরবি পরীক্ষাটি নিচ্ছে, যেটি আগেরবার কিন্তু এটি কিন্তু ছিল না, মানে 2018-তে এটি কিন্তু ছিল না। তার জন্য 2018-র যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু অনেক গণ্ডগোল কিন্তু হয়েছিল। ঠিক আছে, তো এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এবং কনস্টেবল এক্সিকিউটিভের ক্ষেত্রে যে সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি, এই সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি মানে সিআরসি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু মানে পুরোপুরি কন্ট্রোল করবে কিন্তু সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটির দ্বারা পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করা হবে। পরবর্তী যেটি দেখো, এখানে তোমাদের অনেকের প্রশ্ন ছিল, আমি যখন আরপিএফের যখন নোটিশ রিগার্ডিংয়ে যখন তোমাদের একটি ভিডিও আমি দিয়েছিলাম, তখন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে স্যার আমি ইস্টার্ন রিজিয়নে থাকি, তো আমি কি অন্য কোনো রিজিয়নে আবেদন করতে পারি? তুমি নিশ্চয়ই পারবে। তুমি চাইলে ওয়েস্টার্নেও পারো, তুমি চাইলে নর্দার্নেও পারো, তুমি চাইলে সাউদার্নেও পারো, তুমি চাইলে ইস্টার্নেও আবেদন করতে পারো। তো তুমি যদি অন্য জোনে আবেদন করো, তাহলে অন্য জোনে তোমার চাকরি হবে।
তো এখন ট্রান্সফার ব্যাপারটা কিন্তু অনেক, মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা নিয়ে আমি পরে একটি ভিডিও করব, যারা যারা ইন্টারেস্টেড আছো, তো আমি এটা নিয়ে তোমাদের পরে জানিয়ে দেবো। তো এখন যেটি হচ্ছে সেটি ইস্টার্ন রেলে তুমি যদি চাকরি করো, ধরো তুমি ইস্টার্নে থাকো, ইস্টার্ন রেলে চাকরি করলে তাহলে তোমার কাজটা সহজ হবে। বাট তুমি যদি দূরে কোথাও, তোমার ফ্যামিলি থেকে তোমাকে দূরে গিয়ে কাজ করতে হচ্ছে, অনেক দূরে, এবং সেখানেই গিয়ে তোমাকে থাকতে হচ্ছে, ঠিক আছে। এটি যদি তোমার কাছে কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে তুমি দিতেই পারো, ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু নেই। পরবর্তী যেটি দেখো, পরবর্তী যেটি আছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে তোমাদের যেটি সাব ইন্সপেক্টর পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে। কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন, এই ভিডিওটা বানানোর, আমি সবসময় ভিডিও বানাই নিশ্চয়ই একটা কারণের জন্য আমি বানাই, সেগুলো যতক্ষণ না তোমরা পুরো ভিডিওটাকে কমপ্লিট দেখবে এই সব ইনফরমেশনগুলো মিস করে যাবে, ঠিক আছে। এএলপির ক্ষেত্রে তোমরা জানো এখন এএলপির ক্ষেত্রে কিন্তু একটা প্রোটেস্ট চলছে, একটা ডিজিটালি প্রোটেস্ট চলছে। তো এই ডিজিটালি প্রোটেস্টে যেটি আছে সেটি হচ্ছে ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে, ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন পয়েন্ট। তো এখানে দেখো যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে তো এজ রিল্যাক্সেশনও হবে। তো এজ রিল্যাক্সেশন কত ডিমান্ড করা হচ্ছে? 3 বছর, 3 বছর ডিমান্ড করা হচ্ছে, 3 থেকে 5 বছর এরকম ডিমান্ড করা হচ্ছে। তো ধরো 3 বছর মেনে নিল যে 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যদি এএলপিতে 3 বছর রিল্যাক্সেশন দেয় তাহলে জানবে রেলের যতগুলো ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে, যতগুলো ভ্যাকেন্সি বেরোবে সব কটাতে কিন্তু এই 3 বছর রিল্যাক্সেশন কিন্তু যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এই যে 20 থেকে 25 বছর এইটা চলে যাবে হচ্ছে 20 থেকে 28 বছর হয়ে যাবে। আমি এটা জেনারেলদের ক্ষেত্রে বলছি। আর এখানেও হয়ে যাবে 18 থেকে 28 বছর, এটি জেনারেলদের ক্ষেত্রে বলছি, যদি 3 বছর রিল্যাক্সেশন দেয়। আর 5 বছর দিলে তো তোমরা জানোই। আচ্ছা, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার আছে। পরবর্তী যেটি দেখো এজ রিল্যাক্সেশনের, এখানে যারা এসসি এসটি তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি যারা আছো তারা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেখো ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেট যদি হও তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট হতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের ক্ষেত্রে এটি শুধু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হবে 80 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 85 সেন্টিমিটার, ঠিক আছে, ইউআর ওবিসিদের ক্ষেত্রে বলছি। এসসি এসটিদের ক্ষেত্রে দেখো 160 সেন্টিমিটার হচ্ছে মেলেদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 152 সেন্টিমিটার। এখানে তোমাদের মেল ক্যান্ডিডেটদের চেস্ট এসসি এসটিদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে, যেটি 76.2 সেন্টিমিটার, এটি বুকের ছাতি না ফুলিয়ে 81.2 সেন্টিমিটার। আর গাড়ওয়ালিজ, গোর্খাস, মারাঠাস, ঠিক আছে, ডোগরাস, তো এইসব যারা কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার মেল, এবং ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। আর মেলেদের ক্ষেত্রে হচ্ছে 80 হচ্ছে মানে এক্সপেন্ড না করে, আর এক্সপেন্ড করে হচ্ছে 85 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী দেখো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ সেগুলোর ব্যাপারটা বলছি। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রধান যেটি থাকবে সেটি হচ্ছে সিবিটি। এই সিবিটি মনে রাখবে, এই যে পিইটি যেটি হবে আর পিএমটি যেটি হবে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটি হবে, এই দুটোই কিন্তু কোয়ালিফাইং নেচার। মেন তোমার যে মেরিট তৈরি হবে এই সিবিটির মাধ্যমে, অর্থাৎ এই সিবিটি পরীক্ষাটি মানে লিখিত পরীক্ষাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাটার জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন সব থেকে বেটার নিতে হবে, কারণ ভ্যাকেন্সি কম থাকে, ক্যান্ডিডেট অনেক বেশি হয়। তো দেখো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের 90 মিনিট সময় থাকছে, এবং কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু সেম 90 মিনিট সময় থাকছে। সিলেবাস সেম, 120টা কোশ্চেন থাকবে, 50টা জেনারেল অ্যাওয়ারনেস, 35টা অ্যারিথমেটিক, আর 35টা হচ্ছে রিজনিং। ইংলিশের কোনো ব্যাপার নেই। তাহলে তোমাদের টোটাল যে পরীক্ষাটি হচ্ছে, তো এখানে তোমাদের 120 নম্বরের পরীক্ষা হচ্ছে, যার জন্য তোমাদের সময় 90 মিনিট থাকছে। এই 120 নম্বরের তোমাদের পারফরমেন্সের ওপরই কিন্তু তোমাদের সম্পূর্ণ ভাগ্য নির্ধারণ করছে আরপিএফ পদে নিয়োগ হওয়ার,
ঠিক আছে? তো এইখানে তোমাকে প্রস্তুতি কিন্তু সেই লেভেলে নিতে হবে, কারণ ভ্যাকেন্সি কম, ক্যান্ডিডেট অনেক বেশি হয়। তো সেই ব্যাপারে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে তোমাদের সিলেবাস রিলেটেডও কিন্তু সব বলা আছে, কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টারগুলোকে কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। তো এখানে দেখো 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। 1/3 নেগেটিভ মার্কিং অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোয়ারি আছে তোমাদের, আমি ল্যাঙ্গুয়েজের রিলেটেড কোয়ারিটাকেও তোমাদের সলভ করে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমাদের কোনো চাপ নেই, এখানে তোমরা বাংলা সহ, ঠিক আছে, বেঙ্গলি সহ তোমরা কিন্তু প্রতিটা ল্যাঙ্গুয়েজই কিন্তু এখানে পেয়ে যাবে। সঙ্গে কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেটি থাকবে সেটি একটা হচ্ছে হিন্দি আর একটি হচ্ছে ইংলিশ, ঠিক আছে? হিন্দি ইংলিশ কিন্তু তোমরা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে পেয়ে যাবে। আর তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ তুমি বাংলা চুজ করে নিলে, ঠিক আছে? যাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ যা আছে সেটা কিন্তু তোমরা চুজ করতে পারবে, অর্থাৎ এই ব্যাপারে তোমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটার ব্যাপারে বলবো, তার আগে আচ্ছা পিইটির ব্যাপারটা বলি। সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের ক্ষেত্রে দেখো 1600 মিটার যে রান হবে তার জন্য 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে, ঠিক আছে? তারপরে তোমাদের 12 ফিটের একটি লং জাম্প হবে, তারপর 3 ফিট 9 ইঞ্চেসের হচ্ছে তোমাদের হাই জাম্প হবে। সাব ইন্সপেক্টর ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 4 মিনিট সময় পাবে, 800 মিটার তোমাদের রান হবে, 9 ফিটের লং জাম্প হবে, 3 ফিটের হাই জাম্প হবে। কনস্টেবল এক্সিকিউটিভের ক্ষেত্রে দেখো 5 মিনিট 45 সেকেন্ড সময় পাবে, 1600 মিটার রান হবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের 14 ফিটের হচ্ছে লং জাম্প হবে, 4 ফিটের হচ্ছে হাই জাম্প হবে। কনস্টেবল ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের হচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড সময় পাবে, 800 মিটার রান হবে, 9 ফিটের হচ্ছে লং জাম্প হবে, আর 3 ফিটের হচ্ছে হাই জাম্প হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী যেটি থাকছে, এগুলো সব কমপ্লিট করার পরে তারপরে তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। এই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের কিন্তু প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে। একটি কথা মনে রাখবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার কাস্ট সার্টিফিকেটে কি সেন্ট্রাল লাগবে না স্টেটের লাগবে। জায়গাটা ভালো করে দেখো, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা আছে, ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব ফর এমপ্লয়মেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এখানে বুঝতে পারছো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। এই নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই। যাদের স্টেট সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট বানানো কিন্তু খুব একটা বেশি কঠিন ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে? তো এটা বানিয়ে রাখবে। আদার যেগুলো ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজনীয় আছে, সেগুলো তোমাদের লাগবে। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। অনেকেই আছো যারা মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে জানো না। এর ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটি প্রয়োজন সেটি B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হয় আরপিএফের ক্ষেত্রে। B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, আমি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটার ব্যাপারটাও আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? যে মেডিকেল স্ট্যান্ডার্ড B1 ক্যাটাগরি, কারা কারা B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে আছে, যাদের নেই তারা বুঝে যাবে যে আমি আরপিএফের জন্য ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ মেডিকেলে যদি কোনো এতটা তুমি কভার করার পরে, মানে এতগুলো স্টেপ পার করার পরে যদি কোনো কারণে মেডিকেলে যদি বাদ পড়ে যাও, তার মানে কিন্তু তোমার চাকরিটা হবে না। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা তোমাদের কিন্তু জানা দরকার। তো আমি সেটি তোমাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি মেডিকেল স্ট্যান্ডার্ড কী থাকতে হবে। ভিডিওটা বড় হচ্ছে, বাট এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু কমপ্লিট একটি ইনফরমেশন তোমরা পাচ্ছ, ঠিক আছে? তো এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে যেটি থাকছে সেটি হচ্ছে 6/9/6/12, মানে একটি চোখে 6/9 দৃষ্টিশক্তি, একটি চোখে হচ্ছে 6/12 দৃষ্টিশক্তি, উইথ অর উইদাউট গ্লাস। তোমাদের এটাও কিন্তু একটা কোয়ারি ছিল যে স্যার আমার চোখে চশমা আছে, আমি কি আবেদন করতে পারবো? তো বুঝতে পারছো, চোখে চশমা পরে অথবা না পরে তুমি যদি 6/9/6/12 যদি দৃষ্টিশক্তি থাকে তাহলে আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু কন্ডিশন আছে এখানে যে লেন্স নট টু এক্সিট 4 ডায়োপ্টার, অর্থাৎ যে চশমার যে লেন্সটা আছে সেটি কিন্তু 4 ডায়োপ্টারের বেশি কিন্তু হলে হবে না। বেশি লেন্সের যদি চশমা হয়, মানে 4 ডায়োপ্টারের বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? এখানে বলছে নিয়ার ভিশনের ক্ষেত্রে 0.6 উইথ অর উইদাউট গ্লাস, ঠিক আছে? যখন তুমি কোনো কিছু পড়ছো তখন যদি তুমি চোখে চশমা পরেও তুমি সেটা দেখতে পারো, চোখে চশমা না পরেও দেখতে পারো, সেটি আলাদা ব্যাপার। এখানে তোমাদের আরেকটি যেটি টেস্ট হবে সেটি হচ্ছে তোমাদের কালার ভিশন টেস্ট হবে।
এটার কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তোমার যদি কালার ব্লাইন্ডনেসের ব্যাপার যদি থাকে তাহলে কিন্তু আরপিএফের জন্য আবেদন করো না। বাইনোকুলার ভিশন টেস্ট হবে, ফিল্ড ভিশন টেস্ট হবে এবং তোমাদের নাইট ভিশন টেস্ট হবে। এই টেস্টগুলোও কিন্তু হবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যদি তোমাদের এই টেস্টগুলো করে নেবে, করে নিয়ে তারপরে তোমরা সেই বুঝে প্রস্তুতি তো চলতে থাকুক। কারণ প্রস্তুতি কেন চলতে থাকুক, কারণ সামনে গ্রুপ ডিও আছে। গ্রুপ ডিতে প্রচুর ক্যাটাগরি আছে যাদের তোমাদের কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে। C1 ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো রকম কিন্তু অন্য কোনো টেস্ট হয় না, মানে এই যে কালার ভিশন, বাইনোকুলার, এইসব কিচ্ছু টেস্ট হয় না। সেগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। অর্থাৎ প্রস্তুতি নিতে থাকো, সঙ্গে মেডিকেল টেস্টটাও একবার করিয়ে নাও ডাক্তারের কাছ থেকে। দেখে নাও যে তোমাদের এখন স্ট্যান্ডার্ডটা কী স্ট্যান্ডার্ড, B1 ক্যাটাগরি না B2 ক্যাটাগরি, না কোন স্ট্যান্ডার্ডে তুমি এখন আছো। সেই বুঝে তোমরা কিন্তু আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। কারণ তোমার যদি মনের মধ্যে যদি ভয় থাকে যে আমি মনে হয় কালার ব্লাইন্ডনেসে আটকে দেবে, এতটা দূরে গিয়ে যদি আটকে যাও সেটি কিন্তু তোমাদের খুবই খারাপ লাগবে। তো আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের প্রপার ইনফরমেশন প্রোভাইড করার। তো এর ভ্যাকেন্সিটা কবে ফুল, যে নোটিফিকেশানটা কবে বেরোবে, দেখো নোটিফিকেশান যেটি বেরোবে তোমরা জানো এএলপি বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে নোটিফিকেশান যেটি বেরোনোর সবথেকে বেশি চান্স আছে ফেব্রুয়ারি মাস। আমি কনফার্মভাবে বলছি ফেব্রুয়ারি মাসের আগেই হয়তো তোমরা দেখতে পাবে, কি ফেব্রুয়ারি মাসের মিডিলের দিকে তোমরা দেখতে পাবে। একদম কনফার্মভাবে বলছি তোমরা ফেব্রুয়ারি মাসে আরপিএফের ফুল নোটিফিকেশানটা তোমরা দেখতেই পাবে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।